80 বছর বয়সী এই বুড়ি হঠাৎ করে একদিন প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যায়। আর সেদিন থেকেই সবার অপেক্ষা শুরু হয় কবে তিনি মারা যাবেন। তার ছেলেদেরও একই খেয়াল, মা মারা গেলেই সম্পত্তির ভাগ করবে। আর ঠিক সেই সময় এক ফান্ডের অফিসের থেকে জানা যায় তাদের মা নাকি 160 ভরি স্বর্ণের মালিক। আর গত সপ্তাহে তিনি এই স্বর্ণগুলো তাদের থেকে নিয়ে এসেছেন। এখন সেগুলো কোথায় আছে তা একমাত্র তিনি নিজেই জানেন। আর এখান থেকেই শুরু হয় তাকে উল্টো বাঁচানোর লড়াই, কে তাকে আগে সুস্থ করে তুলবে। এইরকম একটা মজার গল্পের সার বলতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পের শুরুটা হয় মাধুরী নামের একটা ছোট্ট গ্রাম থেকে, যেখানে গ্রাম সম্পর্কে বলতে গেলে গ্রামের মানুষগুলো খুবই ভীতু প্রকৃতির। তারা সবসময় ভয়ের মধ্যে থাকে কোনো বিপদ আপদ কিংবা উটকো ঝামেলা থেকে নয়, বরং পান্নু দাদির থেকে। ইনি হলেন সেই পান্নু দাদি। তার বয়স এবং শরীরের কন্ডিশন দেখলে মনে হবে উনি কি এমন যাকে দেখে এত ভয় পেতে হবে। তার উত্তর গল্পের কিছুটা সামনেই লুকিয়ে আছে, দেখতে থাকুন। গল্পে যেহেতু সবাই তাকে পানু দাদি বলে ডাকে, তাই আজকের পুরো এক্সপ্লেনেশনে আমি তাকে পানু দাদি হিসেবেই সম্বোধন করব। পানু দাদি খুব একটা বড় লোক না, কিন্তু তারপরও তিনি গ্রামের একটা স্বনামধন্য পরিবারের মেয়ে হওয়ার কারণে গ্রামে তার একটা বড় অবস্থান আছে। এর পাশাপাশি তার একটা ব্যবসা আছে। তিনি গ্রামের মানুষদেরকে স্বর্ণ ধার দিয়ে থাকেন। এই কারণেই প্রতিদিন সকালে পুজোর পর সেই ধার দেওয়া স্বর্ণের সুদ আদায় করতে বাড়ি থেকে বের হতেন। এখানেই গ্রামবাসীদের ভয় এই ব্যাপারে যে কেউ যদি সুদ দিতে না করে কিংবা পরে দেবে বলে জানায়, তাহলে পানু দাদি তার এমন অবস্থা করে যে সে পুরো জীবনেও তা ভুলতে পারবে না। প্রতিদিনকার মতো আজকেও দম্ভের সাথে পান্নু দাদি সুদের টাকা তুলতে ঘর থেকে বের হলেন। তখনই এক ছোট্ট ছেলে সেটা দেখতে পেয়ে গ্রামবাসীদের দৌড়ে সতর্ক করতে শুরু করে, এই পলাও পলাও, পান্নু দিদি টাকা নিতে আসছে। যেটা শুনে সকল গ্রামবাসী এতই ভয় পেয়ে যায় যে সবাই নিজের কাজকর্ম ছেড়ে জিনিসপত্র হাড়ি পাতিল এবং সবকিছু ফেলে রেখে ঘরের ভেতর লুকিয়ে যায়। আশেপাশের এমন অবস্থা বিরাজ করে যে গ্রামে কোনো ডাকাত পড়েছে। সেই সময় গ্রামের এক পাতি গুন্ডা ছুরি নিয়ে বের হয়েছিল কেউ একজনকে ভয় দেখানোর জন্য, কিন্তু যখন সে পান্নু দাদির নাম শুনে সে নিজেও দৌড়ে পালিয়ে যায়। ভাবেন একবার কি ডেয়ারিং একটা দাদি। কিন্তু এত কিছুর মধ্যেও পান্নু দাদি একজন মাতালকে ধরে ফেলে, যার কাছে সুদের টাকা দাবি করে। কোনো এক সময় তিনি তার কাছে টাকা পেতেন, কিন্তু যখন সেই মাতাল তাকে মানা করে দেয়, অমনি তিনি সেই লোকটাকে থাপড়াতে শুরু করে। এই কারণে গ্রামের প্রায় সবাই পান্নু দাদিকে নিয়ে বিরক্ত। সবাই চিন্তা করে 80 বছর হয়ে গেছে, গ্রামের কত ভালো মানুষ এতদিনে মরে ভূত হয়ে গেছে, এই দাদি এখনো রয়েছে কেন? কি জানি উপরওয়ালা তাকে কত বছরের আয়ু দিয়ে রেখেছেন। কখন উপরওয়ালা তাকে নিজের কাছে ডেকে নেবে, তাহলেই তো ভালো হয়। এই ইচ্ছা শুধু দুই একজন লোক কিংবা সেই মাতালের না, বরং পুরো গ্রামবাসীর। যখন তিনি মারা যাবে সকলের সব ধার মাফ হয়ে যাবে, কারণ তার মাস শেষ হয়ে নতুন মাসে পা দেওয়ার সাথে সাথেই তিনি এইরকম টাকা তুলতে বেরিয়ে পড়েন। কাউকে কোনো ছাড় কিংবা সময় দিতেন না। এই যে একদিন গ্রামের কসাইয়ের কাছে সুদের টাকা না পেয়ে তিনি তার দোকান থেকে পুরো একটা আস্ত খাসি তুলে নিয়ে আসেন এবং তার মেয়েকে দিয়ে রান্না করিয়ে ছোট ছোট বক্সে সেগুলো গ্রামের সব গরিবদের খেতে না পাওয়া মানুষদের বিলি করে দিয়ে আসে। পান্নু দাদির ব্যবহারে কথাবার্তায় সবাই একটু আপসেট থাকলেও সে ভালো কাজের দিকে এগিয়ে থাকে। পান্নু দাদির পরিবার সম্পর্কে বলতে গেলে তার স্বামী তো অনেক আগেই মারা গেছে। তার 3 জন ছেলে সন্তান আছে, তারাও এক একজন এক এক গ্রামে থাকে, কারণ 3 জন ছেলে বাবার মৃত্যুর পর সম্পত্তির ভাগাভাগি করতে চেয়েছিল, কিন্তু পান্নু দাদি সেটা হতে দেননি। বলেছেন নিজেরা উপার্জন করে সবকিছু নিজেদের তৈরি করে নাও, এগুলো আমার আর আমার স্বামী আমার জন্য রেখে গেছেন, তোমাদের কেন দেব? তাই ছেলেরা তাকে ছেড়ে অন্য গ্রামে বাস করতে চলে যায়। কিন্তু এতে ওনার কিছু যায় আসে না। এক কথায় বলতে গেলে তার মধ্যে ওইরকম আলগা মায়া কাজ করে না। তার একটা মেয়ে আছে, কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল। সেই সময় বিয়ের আগে ছেলে পক্ষ 25 ভরি স্বর্ণের ডিমান্ড করে, কিন্তু পান্নু দাদি 22 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে সম্পূর্ণ করে দেয়। 3 ভরি স্বর্ণ দেওয়া বাকি ছিল, যেটা পান্নু দাদি আর দেয়নি। সেই বাকি 3 ভরি স্বর্ণের জন্য তার মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে প্রায় দিন ঝামেলা হতো। তাদের ঝামেলার যেন শেষ হচ্ছিল না, তাই শেষ পর্যন্ত মেয়েকে তার স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছিল। এরপর থেকে সে তার মায়ের বাড়িতেই চলে আসে এবং একসাথে থাকা শুরু করে। তার একটা ছেলেও আছে, মানে পান্নু দাদির নাতি কিংবা মেয়ে হলে কি হবে, পান্নু দাদি কাউকে ছাড়তেন না, সবসময় তাদেরকে কথা শোনায়। এই যে সে যখনই টিভি দেখতে বসে, পান্নু দাদি টিভি বন্ধ করে দেন আর বলে, বিদ্যুতের বিল কি তোর বাপ দেবে? এর থেকে বুঝতেই পারছেন কিভাবে তিনি শুধু বাইরে না, নিজের ঘরের মানুষগুলোকেও ভয়ের মধ্যে রাখে। তেমনি একদিন সকালে যখন তার সুদের টাকা নিতে যাওয়ার কথা, তখন দেখা যায় তিনি ঘর থেকে বের হচ্ছেন না। অনেক দেরি হওয়ার কারণে তার মেয়ে নিজের ছেলেকে বলে, নানিকে দেখে হয়তো কোনো সমস্যা হয়েছে কিনা, ঘড়িতে 10টা বেজে যাচ্ছে, সচরাচর পান্নু দাদি টাকা তুলতে যেতে এত দেরি করেন না। মায়ের কথা মতো সেখানে গিয়ে সে জোরে চিৎকার করতে শুরু করে। সে আওয়াজ শুনে পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে যায়। সবাই এসে দেখে পান্নু দাদি বিছানা থেকে উঠতে পারছেন না, তার শরীর প্যারালাইজড হয়ে গেছে, শুধুমাত্র কিছু একটা বলার জন্য হাত নেড়ে যাচ্ছেন। পুরো গ্রামবাসী এটা দেখে দুঃখী হওয়ার জায়গায় উল্টো খুশি হয়েছে, কারণ সে এখন আর টাকা তুলতে যেতে পারবে না। এখন সবাই তার মৃত্যুর অপেক্ষা করছে। সবাই নেচে নেচে উদযাপন করছে, কারণ কিছুদিনের ভিতর হয়তো পান্নু দাদি দুনিয়া থেকে চলে যাবে আর গ্রামের শান্তি ফিরে আসবে। সেই সময় একটা বাচ্চা চিৎকার করে গ্রামের সবাইকে পান্নু দাদির এই অবস্থা জানাচ্ছে, যেটা শুনলে গ্রামের প্রতিটা মানুষই দেখা যায় শান্তির নিঃশ্বাস ত্যাগ করে এবং অদ্ভুত স্বস্তি অনুভব করছে। গল্পের এই পর্যায়ে আমরা একটা নতুন চরিত্রকে দেখতে পাই, যার নাম হলো রমেশ। রমেশ বিয়ে করতে চায়, তাই সে ঘটকের অফিসে এসেছে নিজের জন্য একটা মেয়ে খুঁজতে। এই করতে করতে তার বয়স বর্তমানে 40-এ পা দিয়েছে, কিন্তু এখনো বিয়ে করার মতো পাত্রী খুঁজে পায়নি। তো ঘটক তাকে বলে, আপনি তো কোনো কিশোরী পাবেন না এখন বিয়ে করার জন্য, কিন্তু চিন্তা করার কারণ নেই। পাশের গ্রামে একটা মেয়ে আছে যার আগে 2বার বিয়ে হয়েছিল, এখন একটা জামাই আছে, কিন্তু অসুস্থ, কিছুদিনের মধ্যেই মারা যাবে, ও আপনাকে বিয়ে করার জন্য রাজি হবে হয়তো। কিন্তু এইবার
মেয়েটির শর্ত হলো তাকে বিয়ে করতে হলে 12 ভরি স্বর্ণ দিতে হবে। কিন্তু রমেশের কাছে সেই সময় মাত্র 2 ভরি স্বর্ণ ছিল। কিছুক্ষণ চিন্তা করার পর রমেশ বলে, ঠিক আছে তাহলে এটাই ঠিক করুন, আমি 12 ভরি স্বর্ণের ব্যবস্থা করছি। ঠিক সেই সময় রমেশ জানতে পারে পান্নু দাদি প্যারালাইজড হয়ে গিয়েছে। এই কথা শুনে রমেশ তো চিন্তায় পড়ে যায়, কারণ সে ভেবেছিল বাকি 10 ভরি স্বর্ণ সে পান্নু দাদির কাছ থেকে ধার নেবে। তাই সে পান্নু দাদির চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। আর এটা দেখে গ্রামবাসীরা তার উপর প্রচন্ড রেগে যায়, কারণ গ্রামবাসীরা চাচ্ছে যে কোনো ভাবে হোক পান্নু দাদি যেন সুস্থ না হয়। সবাই তার স্বার্থ নিয়ে ব্যস্ত। গ্রামবাসীরা রমেশের উপর রেগে গিয়ে বলে, তুমি ডাক্তার কেন এনেছো, আমরা ওনার চিকিৎসা করতে দেবো না। তারপরও রমেশ ডাক্তারকে দিয়ে চেক করায়। ডাক্তার তাকে দেখে বলেন এনার হাতে আর অল্প কিছু ঘন্টা বেঁচে আছে, এরপর উনি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। এই কথা শুনে তো পুরো গ্রামবাসী এত খুশি হয় যে দেখে মনে হচ্ছিল এরা বিশ্বকাপ জিতেছে। পুরো গ্রামের মানুষ পান্নু দাদির শেষকৃত্যের আয়োজনও করতে শুরু করে, যেন আর কিছু ঘন্টার অপেক্ষা। সেই সময় পান্নু দাদির 3 ছেলে তাকে দেখার জন্য সেখানে আসে, কিন্তু তাদের বোন তাদের চেহারা পর্যন্ত দেখতে আসে না, কারণ যেদিন তাদের বাবা মারা গিয়েছিল সেদিন তারা তাদের মায়ের সাথে জায়গা জমি নিয়ে ভাগাভাগি নিয়ে খুবই খারাপ ব্যবহার করেছিল। সেদিন পান্নু দাদি তাদেরকে কিচ্ছু দিবেন না বলে ঘর থেকে বের করে দিয়েছিলেন। পান্নু দাদির 3 ছেলের মধ্যে এক ছেলে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে গান গেয়ে থাকে। যেখানেই যায় সে শুধু কামাল হাসানের গান গায়। তাকে যদি কোনো জায়গায় রজনীকান্তের গান গাইতে বলে সে গাইতে পারে না, তখনও কামাল হাসানের গান গাইতেই থাকে। এজন্য বিভিন্ন অনুষ্ঠানে গান নিয়ে তার ঝগড়াও লেগে যায়। দ্বিতীয় ছেলে অটো চালায়। এর কথা আর কি বলবো, মাটি থেকে 1 টাকা তুলতে গিয়ে 50 টাকা ড্রেনে ফেলে আসবে, এই অবস্থা। তার ভাগ্য এতটাই খারাপ। তৃতীয় ছেলের একটা ফুলের দোকান আছে, দোকান তো খুলে বসে আছে কিন্তু ফুলের মালা বানাতে পারে না। তাই দোকানে মাছি মারা ছাড়া আর কোনো কাজ নেই তার। তাদের এখানে আসার মূল কারণ তার মাকে দেখার জন্য না, বরং মা মারা গেলে যত সম্পত্তি আছে সেগুলো ভাগ করে নিতে পারবে তারা। ছেলেরা এসেছে দেখে পান্নু দাদি একদিকে ইশারা করে, কিন্তু সে কি বলতে চাচ্ছে তা কেউই বুঝতে পারে না। পরদিন কুমার নামের এক লোক পান্নু দাদির সাথে দেখা করতে আসে। তার ব্যবহার এবং আচার আচরণ দেখে মনে হচ্ছিল সে পান্নু দাদিকে খুবই সম্মান করে। এটা দেখে সেখানে থাকা সকল গ্রামবাসী অবাক হয়ে যায় যে এই মানুষটা আবার কে, পান্নু দাদিকে এভাবে সম্মান করছে। কুমার তখন পান্নু দাদিকে দেখে চলে যাচ্ছিল। রমেশ তাকে জিজ্ঞাসা করে আপনি কে, আর পান্নু দাদিকে কিভাবে চেনেন, কেন বা তাকে এত সম্মান দিচ্ছেন? আমার জানা মতো এই পৃথিবীর কোনো ব্যক্তি তাকে দেখতে পারার কথা না। কুমার তখন বলে পান্নু দাদির স্বর্ণের চিট ফান্ড আমার কাছে জমা রাখতো। সে ফান্ডে মোট 160 ভরি স্বর্ণ ছিল। গত সপ্তাহে তিনি সবগুলো স্বর্ণ আমাদের কাছ থেকে বাসায় নিয়ে এসেছিলেন। আর যার কাছে 160 ভরি স্বর্ণ আছে তাকে তো সম্মান করতেই হয়, তাই না? এই কথা শুনে রমেশ তো অবাক হয়ে যায়। একটু সময় নষ্ট না করে রমেশ পান্নু দাদির 3 ছেলেকে 160 ভরি স্বর্ণের কথা এভাবে বলে দিল। পান্নু দাদির 3 ছেলে তো এইসব শুনে হতবাক হয়ে যায়, আর তারা বলতে লাগে মা কোথায় এতগুলো স্বর্ণ লুকিয়ে রেখেছে সেটা সম্পর্কে তো আমাদের কিছুই জানায়নি। স্বর্ণগুলো এখন আমাদের খুঁজতেই হবে, কেননা এই অবস্থায় তার মা কোনোভাবেই বলতে পারবে না স্বর্ণ কোথায় রেখেছে। আর স্বর্ণ খুঁজে না বের করতে পারলে তাদের বোন পেয়ে যাবে সেগুলো, আর তার জীবিত থাকতে যদি সেগুলো খুঁজে বের করতে না পারে তাহলে এগুলো সব তার বোনের হয়ে যাবে। এদিকে পান্নু দাদির মেয়ের জামাই নাচতে নাচতে সেখানে এসে পৌঁছায়। সে আজ অনেক খুশি, কারণ সে জানতে পেরেছে পান্নু দাদি প্যারালাইজড হয়ে গেছে আর খুব শীঘ্রই মারা যাবে। তিনি মারা গেলে সম্পত্তির ভাগাভাগি হলে সে তার পাওনা 3 ভরি স্বর্ণ পাবে। রমেশ আর পান্নু দাদির ছেলেরা বুদ্ধি করে যে তারা এই স্বর্ণের কথা কাউকে জানতে দেবে না, তারা নিজেরাই স্বর্ণ খুঁজে বের করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আর যদি কেউ এই স্বর্ণের সম্পর্কে জানতে পারে তাহলে তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, স্বর্ণের ভাগ চাইতে পারে। সুযোগ বুঝে তারা 4 জন মিলে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও কিচ্ছুর হদিশ পাওয়া যায় না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে তারা পান্নু দাদির কাছেই আসে। পান্নু দাদি আবারও একদিকে ইশারা করে, তাদের মনে হয় স্বর্ণ সেখানেই আছে। তাই তারা সেদিকে গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু কিছু পুরনো জিনিসপত্র ছাড়া আর কিছু পায় না। তারপর রমেশ পান্নু দাদির 3 ছেলেকে বলে আমার একজন পরিচিত লোক আছে যে তোমার মায়ের ইশারার কথা বোঝে, আমাদের বলতে পারবে, আর আমরা জানতে পারবো স্বর্ণ কোথায় আছে। তোমরা যদি চাও আমি ডাক্তারের ছদ্মবেশে এখানে আনতে পারি তাকে, কিন্তু শর্ত একটাই, আমাকে 12 ভরি স্বর্ণ দিতে হবে যাতে আমি বিয়ে করতে পারি। তখন 3 ভাই তার দেওয়াই শর্তে রাজি হয়ে যায়। এদিকে পান্নু দাদির 3 ছেলের বউ নিজেদের স্বামীদের সন্দেহ করা শুরু করে। তারা একসাথে সারাক্ষণ কি এত আলোচনা করছে এই নিয়ে 3 ভাইকে তাদের বউয়েরা প্রশ্ন করলে তারা তাদের বউকে বলে দেয় যে মায়ের কাছে 160 ভরি স্বর্ণ আছে, সেগুলো কোথায় রেখেছে সেটা মা ছাড়া আর কিছু জানে না। তাই আমাদের মাকে সুস্থ করে তার কাছ থেকে স্বর্ণের খোঁজ নিতে হবে। এগুলো জানার পর তাদের বউয়েরা তাদের নিজেদের স্বর্ণ স্বামীদেরকে দিয়ে দেয়, যাতে করে সেগুলো বিক্রি করে হলেও তাদের শাশুড়ির চিকিৎসা করতে পারে। সেদিন থেকে পান্নু দাদিকে খাওয়ানো, গোসল করানো থেকে শুরু করে তার যাবতীয় কাজ ছেলের বউয়েরা করতে শুরু করে, যারা নাকি এতদিন এই সব থেকে উদাসীন ছিল। যেটা দেখে ভেতরে ভেতরে পান্নু দাদি নিজেও কেমন যেন অবাক হয়ে যাচ্ছে, যেটা তার মুভমেন্ট দেখে বোঝা যায়। এদিকে পান্নু দাদির 3 ছেলে আর রমেশ মিলে একজনকে নিয়ে আসে যে ইশারায় বলা কথা বুঝতে পারে। তিনি তার ইশারা দেখে বলেন পান্নু দাদি কিছু একটা এনেছিলেন বাসায়, তার 3 ছেলের মধ্যে ভাগ করে দেবেন বলে। তখনই 3 ছেলে জিজ্ঞাসা করে ওঠে সেগুলো কোথায়?